আমার সন্তানকে মারার পরে আমি বলছি জানের বাচ্চা নাকি তুমি, জানো নাকি, জানের বাচ্চা বলছি। আমার শ্বশুর বসে আছে, বললে আমার শ্বশুর আমাকে ক্ষিপ্ত হয়ে আমাকে উল্টাপাল্টা বলতেছে। পরে আমিও তখন আমার রাগ হয়ে গেছে, আমিও বলছি। উনি আমাকে করলো কি, কয়েক কথা এর কথা বলতে বলতে উনি আমাকে খাটের উপরে এসে দুই একটা লাথি মারলো, হ্যাঁ আমাকে মারলো। গেস্টকে সাথে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতেশাম স্টুডিওতে। যখন আমি বিএসসি করতে গেলাম ওখান থেকে তার সাথে পরিচয়, তারপরে রোজার ঈদ আসলো। আমি চাইছিলাম যে সম্পর্ক না করে আমি বিয়েটা আমি প্রেফার করি। বাসায় জানাজানি হলো, বললাম যে আমি পছন্দ করি একে জীবনসঙ্গী। বেশি দিন না, 2-2.5 মাস তার সাথে আমার সম্পর্ক। পরের দিন তাদের বাড়িতে মিট হলো আমাদের। হওয়ার পরে সব কিছু ফাইনাল, তারা তো বিয়ে দিবেই, ওই দিন রাজি। কিন্তু আমার বাবা মা বলতেছে যে সময় নেব আমরা এত তাড়াতাড়ি ছেলেকে বিয়ে দেবো না, ছেলে তো এখন বেকার। এইভাবে চলতেছে। আমি বিএসসি করলাম, ফার্স্ট সেমিস্টার হলো। সেকেন্ড সেমিস্টারে তাকে আমি বিয়ে করি আমার একটা মামার মাধ্যমে। আমার মাও জানে না, আমার ফ্যামিলিও জানে না, কেউ জানে না। কোর্ট ম্যারেজ করলাম। করার পরে আমার সব কিছু ঠিকঠাক চলতেছে। তার আগে কিছু ঘটনা হলো, আমাকে বলছে তুমি হয় আমার ভাতটা নাও, না হলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু তাদের সাথে কিন্তু সম্মতি ছিল যে বিএসসি শেষ হওয়ার পরে আমাদের বিয়ে হবে। কিন্তু সে আমাকে জোর করলো, এক প্রকার ব্ল্যাকমেইল করে আমাকে। পরে ওই দিনে আমি রাত্রে আমার বাবার সাথে কথা বলি। ওনার সাথে কথা বলার পরে আমার আরেকটা রিলেটিভ আছে, ওর ভাই, ওনার ফ্যাক্টরিতে আমার জব হলো। বিএসসি ওখানেই শেষ হয়ে যায়। তারপরে ফ্যামিলিগতভাবে বিয়ে হলো, সবকিছুই ঠিকঠাক, দুই পরিবারের সম্মতিতে। হ্যাঁ, দুই পরিবার আগে কোর্ট ম্যারেজ করে ফেলেছিলেন। এটা হলো আমরা দুইজন, আর আমার ওই মামা ছাড়া আর কেউ জানে না। সো নতুন করে বিয়ে হচ্ছে ওখানে। ওখানে প্রথম বিয়ে হলো। জি, প্রথম বিয়ে হলো। জি, সবকিছু এবার হলো। এখন বিএসসি সে কন্টিনিউ করতেছে, সে ওখানে থাকলো। ঢাকার থেকে তার সাথে দেখা করতে যাওয়া হয়, তাছাড়া কিছুই না। এমন এইভাবে চলতেছে। এরপরে মনে করেন যে সে হলো আমাদের এখানে আসলো, তাকে মাসে 2-1 মাস পর পর বাড়ি নিয়ে যেতে হবে। আমি সব কিছুই মানি। আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জব করি, জানেনই তো যে আমাদের কিন্তু ওইভাবে ছুটি হয় না। তারপর আমি তাকে এক রাতে নিয়ে যাই, এক রাতে নিয়ে আসি, আমি চলে আসি, অফিস করি। এইভাবে করতে করতে আমি ব্রেন স্ট্রোক করি। তখন আমার বয়সটা ছিল 26 বছর বয়সে আমি ব্রেন স্ট্রোক। এত অল্প বয়সে কাজের প্রেশারটা, টেনশন, সেও মেন্টালি টর্চার মানে এক প্রকার করতো আমাকে, যে ভালো কিছু করো, আলাদা হবো, ইটি এরকম বলতো আমাকে, বা থাকবে না। আসলে আমার মতে গ্রামের বাড়িতে যে কাজগুলা, আমাদের বাসায় কিন্তু এরকম সাংসারিক কাজ নেই। আমার বাবা একটা উচ্চ পদে চাকরি করছে, আমরা ভালো একটা পরিবেশে থাকি। আমরা এখানে আমাদের কাজের বুয়াও আছে, সে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে পর্যন্ত দিয়ে যায় আপনার। সেক্ষেত্রে কিন্তু তার কোনো কাজ নেই, রান্না বান্না ছাড়া কিছুই নেই। এই 6 বছর তার সাথে আমার বিয়ে হয়েছে টোটাল। সে আমাকে বলতে পারবে না যে সে আমাকে কোনোদিন ওইভাবে নাস্তা বানায় খাওয়াইছে, তারপরে কাপড় চোপড় ধুয়ে দিছে, বা কোনো চাদর বা কোনো কিছু ধোয়া লাগছে। তার মা বলছিল যে তুমি যদি এখন চাও চাকরি বাকরি ছেড়ে কোনো একটা অন্য কিছু ধরাই দিই আমি, ব্যবসা ট্যাবসা। তার ভিতরে ওই তার ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয় ঈদের ভিতরে, হলে তাকে শেষ সেমিস্টার পড়াবে না, ওই দায়িত্বটা আমি নিলাম। এখন আমি চিন্তা করতেছি, আমি যদি ব্যবসা করি তাহলে মনে করেন যে তার পড়াশোনাটা আর হবে না, শেষে এসে তীরে এসে তরি ডুবে যাবে। সেরকম সেই কারণে এই অসুখ অবস্থাতে, সেই অসুখ অবস্থায় আমি 4 দিন বয়সে আমার মুখ প্রায় 1.5 মাস মতো আমার মুখ বাঁকা ছিল। সে অবস্থায় আমি চাকরি কন্টিনিউ করলাম। তার ভিতরে আমাদের সুসংবাদ আসলে আমার সন্তান মানে পেটে আসছে। জীবনে খুব অল্প সময় অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। এখন আমার সন্তানটা হয়েছে, আমি 4 মাসের মতো আমার সন্তানটা নিয়ে আসি ঢাকাতে। নিয়ে আসলে আমার সন্তান তো ছোট বাচ্চা, তো জানেনি যে রাত্রে উঠে একটু করে, আমিও উঠি তার সাথে। আমার কিন্তু স্ট্রোক করা, আমার কিন্তু নিয়ম নয় রাত্রে জাগা। আমি উঠি, আমি সব কিছু হয়তো বা সে সকালবেলায় যে কাপড় চোপড়গুলো সেগুলো ধোই। তাছাড়া তার কাপড় চোপড় আমি এখনো পর্যন্ত আমি তাকে ধুইতে দিই না। আমার মাও দেয় না যে রান্না বান্না করতো ওইভাবে। এর ভিতরে আমার মার আবার ডায়াবেটিক্স হয়ে গেল, আমার বাবার টেনশনে। আমার বাবাও এরকম জব করে, আমাদের কথা চিন্তা করে যে তার মেয়ে রয়েছে, তার ছেলে রয়েছে, ছেলে স্টাবলিশড না, সেই হিসাব করে সে জব করে। সে কিন্তু হ্যাঁ 1 বছর হয়ে গেছে, এখন সে বাড়ি যাবে। আমার ছেলের আবার বার্থডে তার 15 দিন পরে। আমি বলতেছি বার্থডেটা হয়ে যা, তুমি পরে যাও। এই নিয়ে একদিন ঝগড়া হলো তার সাথে। ঝগড়া করার পরে আপনার সে আমাকে তার মোবাইলটা দিয়ে মারলে সে মোবাইলের গ্লাস ডিসপ্লে ভেঙে যায়। এখন তাকে যদি আমি এর আগে ওইরকম প্রথম 2-1টা চট থাপ্পড় মার, সে বিচার দেয়। হ্যাঁ ধরেন যে হয় না স্বামী স্ত্রীর ভিতর তো খুনসুটি তো হবে, হালকা চট থাপ্পড়ি, হ্যাঁ চট থাপ্পড়ি মনে করেন লেগে যায়, আগের মাথা অনেক সময় লেগে যায়। কিন্তু তারপর সরিটা আমি বলি, সবকিছু আমি বলি। কিন্তু তার একটা স্বভাব কি, অভ্যাস কি, তার বাবা মাকে জানায়, মামাকে জানায়। পরে এইভাবে সে আমাকে মারলো। মারার পরে
গ্যাঞ্জাম হলো, আমার বাবা আমাকে মারলো এবার, আর বোঝাইলো টোঝাইলো, গেল বাড়ি। আপনার বাবা আপনাকে হ্যাঁ আমাকে মারলো, বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম। তার পরের দিন আসবো, আসার আগে বিকালবেলা খুনসুটি করে বলতেছি তুমিও চলো, আমার না ভাল লাগতেছে না, আমার সন্তান আমি থাকতে পারবো না, আমি খারাপ লাগতেছে, চলো তুমি। দরকার হলে কয়েক মাস পরে এসে দেখেছো, সে যাবে না। সে এইভাবে কথা করতে আমার সন্তানকে মারলে যাবে না, তোকে ছেড়ে দিয়ে চলে যেতেন, কেন ওকে নিয়ে যাওয়াই লাগবে আপনার? না আমি মানে যে দুইজন মন মানে কথা কাটা মানে হচ্ছে, মানে ঝগড়া হচ্ছে না, খুনসুটি মতো হচ্ছে। ও যাইতেই চাচ্ছে। আমার শ্বশুর বসে আছে, বসে থাকলে আমি মানে একটা বকা দিছি, ঠিক আছে? হ্যাঁ আমার ছেলেকে মারছে। আমি মারার আগের গল্পটা শুনতে যাচ্ছি। না আমি মারার পরে বকছি। মারার আগেরটা বলেন, মানে খুনসুটি থেকে নিজের বাচ্চাকে থাপ্পড় দিয়ে দাগ বসায় দিচ্ছে, এ পর্যন্ত গেল কিভাবে বলেন তো? ওই যে আমি ওকে জোর করছি, আমি বলছি 2টা টিকিট কাটছি, তুমি কেন যাবা না, এখন তো আমার টিকিটে দণ্ডি দেওয়া লাগবে, তুমি তাহলে আমার টাকা দাও, এরকম আমি ওকে বলতেছি। ওর মেয়ের বাসা থেকে ঢাকা আনতে যাচ্ছে। ওকে, এখন মনে করেন যে ও আমার ছেলেকে মারলো, ওখানে তো আমাকে মারতে পারতেছে না। এর আগেও সে যখন বাবু পেটে ছিল তখন আমাকে জুতা দিয়ে মারছে বাবার সামনে, তখন কিন্তু তার বাবা কোনো কথা বলে নাই। আমার শ্বশুর বাড়িতে আপনাকে জুতা আমাকে মারছে, মানে হ্যাঁ। এখন মনে না যে এমন রাগ এমন একটা জিনিস যে মানুষ কিন্তু একদিনে অনেক সময় রাগ হয়ে যায়। ওই দিনকে মনে করেন যে ওইটা বলছি তাকে, আমার সন্তানকে মারার পরে আমি বলছি জানোয়ারের বাচ্চা নাকি তুমি, জানো নাকি, জানোয়ারের বাচ্চা বলছি। বললে আমার শ্বশুর আমাকে ক্ষিপ্ত হয়ে আমাকে উল্টাপাল্টা বলতেছে। পরে আমিও তখন আমার রাগ হয়ে গেছে, আমিও বলছি। উনি আমাকে করলো কি, কয়েক কথা এর কথা বলতে বলতে উনি আমাকে খাটের উপরে এসে 2-1টা লাথি মারলো, আমাকে মারলো। শাশুড়ি বলতেছে যে তোমার মতো জামাইরা আমি কোনোদিন চেহারা দেখবো না, হ্যান তেন, মারামারি তো হতেই পারে, কোনো ওটাও না, তুমি যে ভাষাগুলো ইউজ করছেন। আমি বলছি যে আমি ভাষা নাই ইউজ করছি খারাপ, কিন্তু আমাকে মারলেন কেন আপনার আগে? পরে আমি হাতে পায়ে ধরে অনেক আকুতি আমার শ্বশুরের কাছে মাপচে চলে আসলে মনে করেন যে আমার সাথে 15 দিন আমার সন্তানেরও দেখায় না, আমার সাথে কন্ট্রাক্টও করে না, সে ফোনও ধরে না। তারপরে তার হলো একটা খালা আছে পাশেই, তার সাথে ওইভাবে কথা বলার পরে আমার মনে করেন যে তাকে বুঝাই শুনে আনলাম ঢাকায়। আনা হলে একটা কারণে ঝগড়া হওয়ার কারণে মানে আমার মা একদিন রাগ করে বলতেছে যে আমার ছেলেকে যদি মারে তাহলে তুমি তাদের অত কথা বলতে পারবা না। এই কথা নিয়ে আমি আবার রাগান্বিত হলাম। আমি কিন্তু তাকে সাপোর্ট করে যাই সব সময়, তার ভালোবাসার মানুষ। আমার মাকে আমি মনে করেন যে এক প্রকার রাগান্বিত, অনেক উল্টাপাল্টা। আমার বাবার সাথে ঝগড়া হলো, হওয়ার পর আমার বাবা রাগান্বিত হয়ে আমাকে বলতেছে তুমি খাবা না, আমাকে বলতেছে, তাকে বলে না। সে আর আমি 13 দিন না খেয়েছিলাম। কি 13 দিন না খেয়ে, মানে বাসার ভিতরে 13 দিন আমরা না খেয়ে, সেও না খাওয়া আমি না খাওয়া, আমরা মুড়ি চানাচুর হাবিজাবি এইগুলো খেয়েছিলাম। পরে সে একদিন গেল, যাওয়ার পরে বলতেছে যে আব্বু এরকম আমাদের তো অল্প বেতন, কিছু করে দেন, আমার নাম বলতেছে। এখন বলতেছে আচ্ছা আমি ওটা চিন্তা ভাবনা করে রাখছি, এটা কিছু করে দেব। সব কিছু সে মানছে, সব কিছুই করছে। সে পরের দিন ওরকম খাইতে গেছে। যাই হোক আমার মা একটু রাগ করে বলছে যে কাজ করে খেতে হবে, নাহলে একটা কিছু করো। সে তো কিন্তু বিএসসি কমপ্লিট, বলতেছে যে আমি ও শারীরিকভাবে একটু অসুস্থ, করবে না। আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে 2-1 কথা হলো, আমার বাবার সাথে আমারও কথা হলো, এই কথা কাটাকাটির ভিতরে সে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি রেখে আসলাম। রেখে আসার পরে আমার মাকে জোড়ায় কানলাম যে মা আমার ভুল হয়ে গেছে, আমি তো রেখে এসে ভুল করলাম, আমি তো অনেক ভুল করে ফেলছি, তাই কি সমাধান করা যায় না? আমার বাবা গেল, তাকে আমি পাই পর্যন্ত ধরছি, সে মনে করে আসবে না। আমার বাবা যথেষ্ট বোঝাইছে যে কোনো যদি সমস্যা হয় তোমাকে দিয়ে যাবো আমি, আর তোমার মনে করো যে যা লাগবে আমাকে বলো। সে বলছে, সে শ্বশুরের কথা রাখলো না। তারপরে আমার এই সন্তান আমি নিয়ে চলে আসবো, আমার রাগ হয়ে গেছে, আমি সন্তান নিয়ে যাবো। আমার ছেলের বয়স তখন হলো 13 মাস। ওকে, প্যাম্পাসও পড়াইছি, আমি নিয়ে আসবো। আমার ছেলে দিছে চিৎকার একটা জোরে, মানে মার ছাড়া থাকবে না, আসবে না। পরে আমার বাবা বলতেছে যে তুমি হলো নিও না, শুকাই যাবে, অসুস্থ হয়ে পড়বে, মায়ের কোলের থেকে কেড়ে নিলে বাচ্চাটা মানে বেশি হবে না, মানে ভালো হবে না। আমার বাবা যাই হোক বোঝায় আমাকে বলে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার সাথে এই যে প্রায় মাসখানিক হয়ে গেছে, সে আমাকে বাচ্চাকে জাগনা অবস্থায় মনে হয় 1 থেকে 2 দিন দেখাইছে, তাও মনে হয় 1-2 মিনিট করে। তারপর আমাকে ছেলেকে দেখায় না। আমার কখন দেখায়, সে যখন ঘুমায় থাকে আর সারাদিনে রাত্রে ফোন ধরে। সারাদিন আমার বাবা মাকেও দেখাবে না, আমাকেও দেখাবে না। কিন্তু এখন কথা হলো যে আমার বাবা মার তো কোনো দোষ নেই, দোষ না করলে আমি করছি। আমার বাবা এটাও বলছে যে ওর যে সমস্যা, ওর অল্প টাকা বেতন আমি করে দেবো, আমি বেশি দিন আর জব করবো না,
আর বা আমি একটা জায়গা দেখে রাখছি, ওখানে আমি ওর একটা কিছু করে দেবো, এইভাবে তাকে বুঝাইছে তার ফ্যামিলিকে। হোয়াটসঅ্যাপে বলেন যাই হোক, এখন টোটালি ফোন বন্ধ করে রাখছে, আমার সাথে কন্ট্যাক্ট করবে না, তার ফ্যামিলি পর্যন্ত নাম্বার পর্যন্ত তারা অফ করে রাখছে। আমি বহুবার চেষ্টা করছি, আমি 2 মাস যাবৎ ওষুধও খাই না। আমি তাকে এতভাবে বুঝাইতেছি যে স্ট্রোকের রোগী, হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকেন, আপনি কেন 2 মাস ওষুধ খাননি তাহলে? আমি তাকে বুঝাইতে পারি না, তাকে অনেকবার আমি তাকে বুঝাইতে পারেন না তাই ওষুধ খাননি? মানে আমার সন্তান ছাড়া আমি আর কিছু ভাবি না, আমি আমার মানে সন্তানটা মানে আমার কাছে নাই, মানে আমার দুনিয়াটা নাই। আমি তোমাকে বলতেছি যে তুমি ফিরে আসো, দেখি শেষবারের মতো দেখা যাক কি হয় জীবনে। তো মানুষের উত্থান পতন আছে, সব কিছুই আছে, কিন্তু সন্তানদের দিকে চেয়ে, আমার দিকে চেয়ে তুমি একবার ফিরে আসো, আমি তুমি ছাড়া থাকতে পারবো না। আর যাকে নিয়ে কথা হচ্ছে ওনার ওয়াইফ, আপনি যদি চান তাহলে অবশ্যই কিন্তু আপনার পক্ষ অবলম্বন করে আমাদের সাথে কথা বলতেই পারেন। কষ্ট হচ্ছে এটা ভেবে যে পুরুষের আর যাই হোক কোনো দিক দিয়ে দুর্বল হতে নেই, কি মানসিকভাবে, কি ইকোনমিক্যালি, কি শারীরিকভাবে। যদি পুরুষ দুর্বল হয়ে যায়, বর্তমান পৃথিবীতে সব সম্পর্কগুলো আলগা হয়ে যায়। এত সুন্দরভাবে শুরু হয় একটা সংসার, এটা যেন পরিসমাপ্তি না ঘটে যায় হঠাৎ করেই। আপনার প্রতি অনুরোধ থাকলো, যদি রাগ বিরাগ ভুলে গিয়ে আপনি আবার ফিরে আসতে পারেন, আবার যদি বাচ্চার জন্য হলেও আপনারা এক হতে পারেন, তাহলে খুব খুব ভালো হয়। আমার মনে হয় প্রবাবিলিটি এখনও আছে আপনাদের ঘুরে দাঁড়ানোর। আমার সন্তান আমাকে বলতেছে, আগের দিন কয়েকদিন আগে কথা হয়েছে, আব্বু আসো, তুমি আমাকে আসো, আমি সহ্য করতে পারি না, আমি সারা রাত ঘুমাই না। তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা করো, বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। আমার শুধু একটা চাওয়া, নিজের শরীরের দিকে তো যত্ন নিতে হবে। স্ট্রোকের রোগী, অনিয়ন্ত্রিত প্রেশার, আমাকে হাত দিয়ে ভাই কনসিডার করে প্রেশার ওষুধ রেগুলার খাওয়া হবে। নিজের বাচ্চার জন্য হলেও শরীরটাকে ঠিক রাখতে হবে, সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া হবে, এবং ডেফিনেটলি বাচ্চার জন্য সে অপেক্ষা, কবে আমার বাচ্চা ফিরে আসুক আমার ঘরে, রাইট? হ্যাঁ, এর নতুন আশায় বুক বাঁধতেছি, বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া।